সুস্থ থেকো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্য রকম একটা ভিডিও করব। তোমরা সবসময় ওয়ার্কিং মমদের নানান ধরনের স্ট্রেস, নানান ধরনের সমস্যা নিয়ে জিজ্ঞাসা করো। আজকে আমি সরাসরি শুনবো আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড। আমি আর ও প্রায় একই সময়ে মা হয়েছি এবং সেই সঙ্গে আমরা দুজনেই ওয়ার্কিং, কিন্তু ওয়ার্কের প্যাটার্নটা আলাদা। ও একজন স্কুল শিক্ষিকা প্লাস একটি টডলার বাচ্চা মা। আমাদের সঙ্গে আজকে রয়েছে আমারই বিশেষ বন্ধু অন্তর্লীনা। হাই। আচ্ছা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমরা বৃষ্টির আওয়াজও পাবে। আজকে আমরা একটু ঘরোয়াভাবে আড্ডা দিচ্ছিলাম এবং আমাদের এই টডলাররা কিন্তু এখান দিয়ে খেলাধুলা করছে। হ্যালো হ্যালো বলো, বলে চলে যাও। এই যে চ্যালেঞ্জ, মানে লাইফে আমরা একটা ভীষণ স্বাধীন জীবনযাপন করার পরে মাতৃত্ব এলো এবং মাতৃত্বতে এই যে আমরা দেখছি যে একটুখানি স্পেস, মানে মায়েদের কোনো আলাদা কোনো স্পেস আমরা পাই না। এটাতে তোর কতটা স্ট্রেস হয়? স্ট্রেস দেখো, সব থেকে বড় কথা যে এরকম যে একটা চেঞ্জ হতে পারে এটা না আমাকে কেউ বলেনি, কখনো এটা নিয়ে আলোচনাই হয়নি। এটা হয় ঠিক আছে, জীবনে সন্তান আসলে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়, কিন্তু সেটা যে কতটা মানে আমাদের পক্ষে সেটা কতটা স্ট্রেসফুল হতে পারে বা আমার জীবনটা কতটা একদমই মানে উল্টো দিকে পুরো ঘুরে যেতে পারে সেটা সম্পর্কে কিছু বলেনি। এখন নিজের কাজের প্রেশার, সংসার প্রেশারের একটা ওই যে টডলারকে পুরোটা যে ডিপেন্ডেন্সি, এটা ভীষণ স্ট্রেসফুল। আচ্ছা, হ্যাঁ, তো এই স্ট্রেসফুল কথাটা, মানে স্ট্রেস আমাদের জীবনে সব কিছুতেই আছে। মাতৃত্ব মেয়েদের জীবনে একটা এক্সট্রা দায়িত্ব এবং সেখান থেকে সেই দায়িত্বটাকে ফুলফিল করার জন্য আমরা প্রত্যেকেই স্ট্রেস, অ্যাংজাইটি, নানান ধরনের জায়গা দিয়ে যাই। কিন্তু তার পাশাপাশি একটা প্রফেশনাল এবং টিচিংয়ের মতো প্রফেশনাল মানে প্রফেশন, এই দুটোকে ব্যালেন্স কিভাবে এই মুহূর্তে তুই করছিস? করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ প্রফেশনাল জায়গায় সে কখনোই দেখবে না যে আমি পার্সোনালি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি বা কি আমার সমস্যা হচ্ছে। প্রফেশন সবসময় শুধুমাত্র দেখবে যে কাজের ক্ষেত্রে আমি ঠিক কতটুকু করছি। তবে এক্ষেত্রে বলতে পারি যে প্রফেশনের জায়গায় যদি কোয়ালিটিটা খুব হেল্পফুল হয় তাহলে এই যে প্রফেশনের যে জায়গাটা সেটা অনেক ইজি হয়ে যায়। যেমন ধরো প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের স্কুলগুলো অনেক ক্ষেত্রে দোতলা বিল্ডিং হয়। প্রেগনেন্সির সময় একটাই শুধু যে ক্লাস তুমি করছো, কিন্তু তোমাকে উপরের কোনো কাজ আমরা দিচ্ছি না, সিঁড়ি ভাঙার কাজগুলো দিচ্ছি না। তো এইটুকুও যদি ওনারা করেন, এবং আমার ক্ষেত্রে করেছেন, ঠিক আছে, তো সেটা একটা ভীষণ সুবিধা। এবং ধরো যে পিরিয়ডগুলো হচ্ছে, পরপর পিরিয়ডগুলো আমাকে একসাথে না দিয়ে একটার পর একটা গ্যাপ পড়লো, আবার একটু গ্যাপ পড়লো, মানে ধরো একটা অফ যেটা হচ্ছে, তো সেভাবে দিলে প্রেগনেন্সি টাইমে খুব মানে জার্নিটা অনেকটা সহজ হয়। এইটুকু জিনিসই দরকার। আমি মনে করি যে মানে আমরা যারা নতুন মা হচ্ছি, যারা আমরা মনে করছি যে শুধুমাত্র মা হওয়াটাই আমার জীবনের লক্ষ্য নয়, আমি এতদিন ধরে যে পড়াশোনাটা করলাম সেটার একটা জায়গা আমার দরকার, সেটা পরিচয়। তো তাদের ক্ষেত্রে এই যে হেল্পগুলো ছোটো ছোটো আসে সেটা খুব দরকার। এবং তার পরবর্তীকালে ম্যাটারনিটি লিভ পার করার পরে এখন যেটা আমার হচ্ছে যে আমাকে ট্র্যাকে তো আসতেই হবে, এখনও সব কিছু করছি। বাচ্চা অসুস্থ হলে বাচ্চার যখন কোনো সমস্যা ওই এক্সট্রা হেডেকটা যখন থাকে, সব থেকে সুন্দর অনেক মায়েরা থাকে তো টিচিংয়ের ক্ষেত্রে, যে তারা হয়তো সেই জায়গাটা পার করে এসছে বা কিছু হয়েছে, ওদের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সাহায্য করে। হ্যাঁ, বেসিক্যালি এই যে আজকে আমরা কথা বলছি, তোকে আমার এই আজকের এপিসোডটাতে ডাকার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চা হওয়ার পরে
ওয়ার্কিং প্রফেশনালস বা যে কোনো বাড়িতেই অনেক লোকজন, কিন্তু তোর ক্ষেত্রে তোর যেটা মেন জায়গা, তোরা দুজনই ওয়ার্কিং, হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং, এবং সেখানে একটা টডলার বাচ্চা এবং একটি 4 পেয়ে বাচ্চা। এই পুরো জিনিসটাকে তুই কিভাবে ব্যালেন্স করছিস? ওদেরকে মানে পেরেন্টিংয়ের জায়গায় কি চ্যালেঞ্জেসগুলো ফেস করছিস? প্রথমে তো একদম প্রথম দিকটাতে যেটা আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছিল যে আমার মা এসেছিল, এবং মা এসে প্রথম বছরটা ছিল, তো সাথে আমাকে আয়া রাখতেই হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে যে একটা সময়ের পর মাকে ফিরে যেতে হয়েছে, তো এখন পুরো দায়িত্বটাই বলো যে ঘরের কী হবে না হবে থেকে বাজার থেকে শুরু করে ছেলে এখন স্কুলে দিয়েছি, তার সব কিছুই আমাকে প্ল্যান করে যেতে হচ্ছে। আচ্ছা, স্ট্রেসটা তো হচ্ছে, প্রচণ্ডই স্ট্রেসে মাঝে মাঝে কী করবো খুঁজে পাই না, তবে প্ল্যানিং করে রাখতে, এবং সেখানে একটা বড় মানে যেটা সাপোর্ট বলো বা যেটা সলিউশন বলো, সেটা হচ্ছে পার্টনার। ঠিক আছে, পার্টনার যদি কিছুটা কাজ ভাগ করে নেয়, পুরোটা করতে হচ্ছে না, কিছুটা কাজ যদি পার্টনার করে নেয়, তাহলে স্ট্রেসটা অনেকটা কম। তো প্ল্যানিংয়ের খুব দরকার। কার প্রতিদিনের যে কাজগুলো থাকছে সেটা কে কী করছে না করছে, তো ওই একটা চোখের সামনে দেখার জন্য আমি টু ডু লিস্ট করে রাখি হোয়াইট বোর্ডের মধ্যে। কুক আসলে তার যে কাজগুলো সেগুলো সব লেখা থাকছে, কারণ আমার এখন আমি থাকি না, উনি যখন আসেন তখন আমি স্কুলে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে ওটা ওভাবে চলছে। যার যেটা কাজ সে যদি সেটা ঠিকঠাক করে করে, তাহলে অসুবিধাটা অনেকটা কম হয়। এবং তারপরে যখন স্কুল থেকে আসছি, স্ট্রেস তো থাকছেই, তাও যতটুকু করার চেষ্টা হয়। এই যে একটা খুব ইম্পর্টেন্ট কথা তুই বললি যে পার্টনারের রোল, তো এই জায়গায় তো শুধু টু ডু লিস্টটাই রোল নয়, ইমোশনাল সাপোর্ট একজন মাকে পোস্ট প্রেগনেন্সি, এই জায়গায় ইমোশনাল সাপোর্টে একটু জানতে চাই যে তোর কি মনে হয়, কারণ অনেক আমরা কথা শুনি পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে, তো সেই জাস্ট ওই মোমেন্টটাতে পার্টনারের কাছ থেকে কি ধরনের ইমোশনাল সাপোর্ট তোকে এগিয়ে যেতে সাহায্য করেছিল? পোস্টপার্টামের ক্ষেত্রে যেটা সব থেকে বড় সাপোর্ট হচ্ছে যে তখন যে ধরনের টাইমিংটা, এক নম্বর যে একটা ওদিকে যাও, একটা বড় change এসছে, একটা বড় change এসছে, এবং তারপরে সেটা শারীরিক হিসাবে বা মানসিক হিসাবে যে কাজটা হচ্ছে যে তুমি যেটাই করো না কেন আমি পাশে আছি। এটা তো তাকে সবসময় বলতে হয় না, এটা তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বলছে যে রাত্রেবেলায় যখন আমরা আমরা আসছি। আমরা রাত্রেবেলায় যখন আমার ছেলে ঘুমোতো এবং স্বাভাবিকভাবে ফিডিংয়ের জন্য উঠতে হতো, সেই স্ট্রেসটা আমাকে সবসময় নিতে হয়নি, বা আমি হয়তো সামলেছি। একবার ও উঠে বটল রেডি রাখতো, ফিড করাতো, একবার আমি করতাম। তো এই যে ছোটো ছোটো কাজগুলো, এবং যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে কী ঠিক হবে কী ভুল হবে, এটার একটা মেয়েদের ক্ষেত্রে খুব টেনশনের জায়গা থাকে যে আমি যেটা করছি সবসময় সেটাকে আমাকে যুদ্ধ করে বা একটা কিছু বুঝিয়ে যে না আমি চাচ্ছি তাই হচ্ছে, এটা করো, এই স্ট্রেসটা আমাকে নিতে হয়। তার কারণ আমার পার্টনার বলছে তোমার তোমার যেটা সবথেকে ঠিক মনে হয় তুমি সেটা করো। তো সেই যে একটা ডিসিশন মেকিংয়ের জায়গা, সেটাও থেকে একটা নতুন মায়ের ক্ষেত্রে অনেকটা স্ট্রেসফুল হয় যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ভুল হলেও ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য একটা অ্যাপ্রোচ নিচ্ছি। তো এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা, এটা অনেকটা সুবিধার জায়গা। আর এখনো ক্ষেত্রে টু ডু লিস্ট যে কথাটা আমি বললাম যে এই এই ছোটো ছোটো কাজগুলো বা এরকমই, মানে সেরকম স্পেসিফিক করে বলার মানে অসংখ্য ছোটো ছোটো জিনিস দিয়ে তুমি সাপোর্ট সিস্টেম হিসেবে দাঁড়ায়। আচ্ছা, তার মানে সাপোর্ট সিস্টেমটা যত স্ট্রং হবে তত ইমোশনাল ওয়েলবিংটা পোস্ট প্রেগনেন্সি অনেকটা ভালো যাবে। যেহেতু কাউন্সিলিংটা করছি,
এবং সেই সময় প্রচুর ক্লায়েন্ট আসছে যারা সবেমাত্র মা হয়েছে আমাদের মতোই। এবং সেখানে যে জিনিসটা মেনলি আমি অবজার্ভ করছি যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা সম্পর্কে অ্যাওয়ারনেস লেভেলটা এতটাই কম যে তারপরে কি হচ্ছে, ওটা যেহেতু অ্যাড্রেস হয়নি এবং সেটাতে পেরেন্টস মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ কাপল রিলেশনশিপের ওপরে তার একটা প্রভাব তৈরি হয়েছে। এবং সেইটা ফাইনালি একটা 1-2 বছর যাওয়ার পরে যখন বাচ্চা টডলার হচ্ছে তখন সেটার পুরো মানে আউটপাসটা হচ্ছে বাচ্চার ওপরে। তো এবং মানে রিলেশনশিপটার ওপরে এই জায়গায় বিং আ টিচার, বিং আ মাদার অফ টডলার বা একটা সচেতন একজন মানুষ হিসেবে তোর এখানে কি ধরনের অবজারভেশন বা কি ধরনের বক্তব্য একটু যদি শেয়ার করিস। দেখো, ব্যাপারটা যেটা আমার মনে হয় যে যেটার উপরে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে অ্যাজ এ কাপল হিসাবে এবং তারপরে প্যারেন্টহুড হিসাবে দুজনকে না একই পেজে থাকতে হবে। হ্যাঁ, এবং যেহেতু মেয়েদের ক্ষেত্রে এই জার্নিটা ভীষণ স্ট্রেসফুল, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে, মানে ইমোশনাল লেভেলটা তখন আমাদের ঠিক থাকছে না। তার কারণ হচ্ছে সেটা নর্মালি যদি আমি সাইন্টিফিক্যালি দেখি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের একটা হিউজ ড্রপ হচ্ছে, একটা বড় রেসপন্সিবিলিটি চলে আসছে। হ্যাঁ, যে আমি একা সব কিছু করতে পারতাম তার সব কিছুর ক্ষেত্রে একটা জায়গা এসে যাচ্ছে যে আমার আগে একটা বাচ্চাকে সম্পূর্ণ প্রপার নিডটা পাচ্ছে কিনা, তারপরে বাকি কিছু। তো সেই দিক থেকে দেখতে গেলে বিবাহিত জীবনের ক্ষেত্রে তখন একটা জায়গা চলে আসে যে প্রায়োরিটিটা কাকে দিতে হবে। তো এটা একজন অ্যাডাল্ট মানুষ যদি ভুল করে যে একটা নিজের শিশুর থেকে বেশি তার প্রায়োরিটি পাওয়া উচিত, তাহলে আমার মনে হয় যে সেই ক্যালকুলেশন চলবে না। এইটাই মানে প্রায়োরিটি, যে আমাদের কথা বলতেও আমাকে ওকে উত্তর দিতে হবে, কারণ এটা কিছু করার নেই। একটা যখন ওরা নিজেদের লাইফটা বুঝতে পারবে তখন তো ওদের প্রায়োরিটি আলাদা হবে। তো এখনও এটার ক্ষেত্রে যেটা বলছিলাম যে কোনো অ্যাডাল্ট যদি ভাবে যে আমার বেসিক নিডটা আগে তারপরে মানে সন্তানের ব্যাপার, তো তাহলে সেই মাইন্ডসেটটার থেকে সবার আগে বেরোতে হবে। হ্যাঁ, এবং এই জায়গাটাতেই একসঙ্গে কাজ করতে হবে যে ওয়াইফ যে আছে সে নিজের নিডকে সরিয়ে রেখে বাচ্চার নিডটাকে আগে দেখছে, এবং ফাদার হিসাবে তোমারও শোনা উচিত যে তোমার নিড কিছুটা হলেও স্যাক্রিফাইস বলবো না, কিছুটা কম্প্রোমাইজ করে তুমি সেই জায়গাটা দেখো। একটা বড় সমস্যা যেটা হয় কনজুগাল লাইফের ক্ষেত্রে, এটা নিয়েই মেনলি মেয়েদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে এই কনজুগাল লাইফটা ঠিকঠাক করে লিড না হলে অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। সেটাতেও ওই মেয়েদের কিছু হরমোনাল ড্রাইভ, এবং সেক্ষেত্রে যদি একটা প্রেশারের জায়গা চলে আসে তাহলেও কিন্তু সেটা সঠিকভাবে যে একটা ভালোভাবে পোস্টমর্টমের উপরে এফেক্ট করবে না সেটা বলা যায় না। সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং তার পরবর্তীতে যেটা আমি বললাম যে দুজনে যদি একই দিকে আমরা থেকে যাই, দুজনের সীমাবদ্ধতা বুঝতে পারি, এবং মেয়ে হিসাব মানে ওয়াইফ হিসাবেও যে একটা জায়গায় আসার পরে বাচ্চার সাথে সাথে বাবার মানে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমার যেটুকু ডিউটি বলবো না, যেটুকু মনে হয় যে দরকার, মানে মায়েরাও এটা দেখেছি যে সবটাই না বাচ্চাকে আনতে থাকছে। হ্যাঁ, এবং মানে সেটাই সব বাচ্চার দরকার অবশ্যই আছে, সেটা নিডও অবশ্য আছে, কিন্তু একটা জায়গায় এসে আমাকে সেই জায়গাটা দাঁড় করাতে হবে যে আমি শুধু বাচ্চার মা নই, আমি একজনের ওয়াইফ, তার সঙ্গে আমি কনজুগাল লাইফে যদি নাও যাই, আমার তার সঙ্গে একটা হেলদি কমিউনিকেশনের সম্পর্ক বা একটা হেলদি ফ্রেন্ডশিপের জায়গা আনতে হবে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা নেগলেক্ট করে ফেলি। আমার ক্ষেত্রেও সেটা আমি ফেস করেছি যে একটা সময় আমি এতটা ইনভলভ হয়ে গেছিলাম যে ঠিকঠাক কমিউনিকেশনটাও হচ্ছিল না, যা কিছু কমিউনিকেশন হচ্ছিল সেগুলো আমাদের সন্তানের জন্যই হচ্ছিল। এরকমটা না যে আমি করছি না, কিন্তু মাদারলি ইনস্টিংক্টটা খুব মানে চেক করছে। তো
দরকার, একটা জায়গায় এসে দরকার, থেমে যাওয়া উচিত এবং রোলটা সব জায়গায় প্রপারলি করা উচিত। ব্যালেন্স হচ্ছে এটা আসল কথা। লাস্ট কোয়েশ্চেন যেটা করব, খুব সুন্দর করে বললি যে মাদার ইনস্টিংক্টটা আমাদের ভেতরে চলে আসে, কিন্তু আমি আবার আরেকটা কথা বলি, অনেক সময় প্রসঙ্গেও কথা হয়েছে যে আমাদের ভেতরে কোট অ্যান্ড কোট গুড মাদার সিনড্রোমটা খুব চলে আসে। তো এই গুড মাদার সিনড্রোমটা কাটিয়ে ওঠা যায় কীভাবে? মানে ওই যে সোসাইটাল যে প্রেশার একজন মাদারের কাছে, একটা এক্সপেকটেশন, এই জায়গাটাকে তুই কীভাবে দেখিস, কীভাবে হ্যান্ডেল করিস? না, আমি তো নিজেকে গুড মাদার হিসাবে বলতে পারি না, গ্লোরিফাই আমি করতেও চাই না, আমি করতেও পারি না। তার কারণ হচ্ছে দরকার নেই। আমি ভালো বা খারাপ যাই হই না কেন, আমার ছেলে যখন প্রচণ্ড রেগে যাচ্ছে সে আমাকে বলে দিচ্ছে তুমি পচা। হ্যাঁ, তো আমি ভালো মা নই, ঠিক আছে? তো আমার যেটুকু মনে হচ্ছে যে ওর বেড়ে ওঠার জন্য যেটুকু দরকার, আমার চোখে আমার মা সেরকম কাছে ভালো ছিল সেটা নয়, মা আটকাতো, মা বাধা দিত, সুতরাং মার সামনে ঠিক যায় না। তো তার জন্য আলাদা করে বাউন্ডারি দিয়ে গুড মাদার হওয়াটা আমি মনে করি না যে দরকার আছে। যেটুকু দরকার, হেলিকপ্টার প্যারেন্টিং আমি একদমই পছন্দ করি না। যেটুকু আছে, যা আছে চেষ্টা করছি, কারণ এটা কোনো টেক্সট বুক নেই, আমি ভুল করছি। আমি নিজেই ভাবছি যে আমি জেন্টাল প্যারেন্টিং করবো, এই ছুঁড়ে ফেললো, এই আমার একটা জিনিস ভেঙে গেল, এই চিৎকার করে উঠলাম, তো সেটা আবার জেন্টাল প্যারেন্টিংয়ের সঙ্গে একটা ক্র্যাশ লেগে যাচ্ছে ট্র্যাডিশনালের। তো শিখছি, জানছি, ছেলে যেভাবে অ্যাকসেপ্ট করছে, লাস্ট মানে ওর কাছ থেকে কি করলে ভালো হয় এই ফিডব্যাকটুকু আমি নেওয়ার চেষ্টা করছি, যেটুকু আমার মনে হয় যে আমাদের জেনারেশনের দিক থেকে একটু আলাদা। তো ওই চেষ্টায় আমি শিখছি। গুড মাদার বোধহয় এখনো হতে পারিনি, সো কল যেটাকে গুড মাদার বলে। আমার দাদা দরকার নেই, আমি পারি না, আমি পারবো না। সেক্ষেত্রে কি মানে তাতে আমাকে কি ট্যাগ করলো, তাতে এই মুহূর্তে আমি খুব একটা চিন্তিত নই, অনেকটা পরে দেখা যাবে। ভেরি গুড। গুড মাদারের থেকে ওয়াইজ মাদার হওয়া বোধহয় অনেক বেটার, এটা আমি তো ফিল করি আমার মাদারহুডে। মানে ওয়াইজ না হলেও একটু এমন একটা সেফ স্পেস, হ্যাঁ, বাচ্চার জন্য একটা সেফ স্পেস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকটা কথা হলো। আমরা আজকে আলাদা করে কোনো তোমাদের জন্য টিপস আমি দেব না, শুধু তোমাদেরকে বলবো যে তোমাদের প্যারেন্টিং নিয়ে একজন মা হিসেবে কি কি চ্যালেঞ্জ তোমরা ফেস করো, কমেন্ট বক্সে এসে তোমরা লিখতে পারো, তোমরা তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো। আমি আমার তরফ থেকে বিং আ মেন্টাল হেলথ কাউন্সিলর এবং প্রফেশনাল হিসেবে সেই জায়গায় অবশ্যই টিপ্পণী দেব, এবং একজন টিচার এবং দ্যাট কাইন্ড অফ ওয়াইজ মাদার হিসেবে আমি অবশ্যই অন্তলীনাকে ট্যাগ করব এবং ওকেও রিকোয়েস্ট করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। অপেক্ষা করব তোমাদের কমেন্টের। যারা নতুন দেখছো আমাদের ভিডিওটা, তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট সবই থাকুক। তার কারণ এমন একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বললাম, প্রচুর কথা হয় কিন্তু সরাসরি মায়েদের মুখ থেকে শোনার জায়গাটা হয়তো কম আসে। কাজেই সেই জায়গা থেকে আরও একবার ধন্যবাদ অন্তলীনাকে যে আমরা আজকে এরকম একটা সেশনকে আমরা ভিডিওগ্রাফ করতে পারলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মানুষের সঙ্গে, অথবা আমার সঙ্গে সরাসরি। ততক্ষণ তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। টাটা।